আজকের বক্তব্য বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতি একটি শিল্পে পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক নেতারা একটি আদর্শকে অবলম্বন করে রাজনীতিতে অবতীর্ণ হন এবং কিছুদিন পর বা কয়েক বছর পর সেই আদর্শটাকে পরিবর্তন করে একটা নতুন আদর্শ আঁকড়ে ধরে একটি নতুন দলে প্রবেশ করেন। প্রসঙ্গটি উঠে এসেছে সাবেক সাংসদ সুস্মিতা দেবের প্রসঙ্গে। এটা সর্বজন বিদিত যে সুস্মিতা দেব বর্তমানে তৃণমূল কংগ্রেস ছেড়ে উঠে এসেছেন ভারতীয় জনতা পার্টিতে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে তার ছবিটি প্রচুরভাবে ভাইরাল হয়েছে। কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে এ কাজ যে শুধু সুস্মিতা দেবী করেছেন বা করছেন তা না, তার আগে আরও অনেকেই করেছেন। যে রাঘব চাড্ডা সুযোগ পেলেই বিজেপিকে এক হাত নিতেন, বিজেপির নীতি নিয়ে নিন্দা করতে এক মুহূর্তে পিছপা হতেন না, সেই রাঘব চাড্ডাও এখন বিজেপিতে। বুঝতে পারছি না তারা জনসাধারণকে কি বলবেন, কি করে কৈফিয়ত দিবেন যে একবার আমরা বিজেপির বদনাম করছি, আজকে আবার বিজেপির হয়ে প্রচার চালাচ্ছি এবং বিজেপির হয়ে ভোট চাইছি। কি করে তারা জনগণকে এই কথা বলবেন? বড়কা উপত্যকায় শুধু যে সুস্মিতা দেবী এই কাজটা করেছেন তা নয়, তার আগে আরও মন্ত্রীরা তাই করেছেন। গৌতম রায় এবং হাল আমলের কমলাক্ষ দেবপুর কাছে এই কাজটি করে দেখিয়েছেন। তাহলে সুস্মিতা দেবী বা যাবেন কেন? কিন্তু প্রশ্ন উঠছে, প্রায় 3 পুরুষ ধরে যে পরিবারটি কংগ্রেস করে এসছে, সেই পরিবারকে আজ কংগ্রেস থেকে সেই পরিবারের উত্তরাধিকারী হয়ে সুস্মিতা দেব কংগ্রেস থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে কি করে নিজেকে মানিয়ে নেবেন? কারণ দুটি দলের আদর্শ তো পুরো ভিন্ন। অবশ্য ইন্টারনেট এবং এআইয়ের জমানায় পৃথিবীটা যখন 180 ডিগ্রি বদলে যাচ্ছে, চোখের সামনে কাল একটা দেখছি আজ একটা হয়ে যাচ্ছে, এটা দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাহলে সুস্মিতা দেবী কেন নিজেকে বদলাবেন না? মানুষ যখন এআইয়ের জমানায় সব কিছু অ্যাকসেপ্ট করতে পারছে, হয়তো সুস্মিতা দেবের সেই আদর্শ এবং সেই নীতি বদলের পলিসিটাকেও খুব সহজেই মেনে নেবেন। এতে তাই এক নতুন কথা নয়, হয়েছে এর আগেও। আদর্শগতভাবে সিপিএমের সাথে পুরো অপোজিট মেরুতে অবস্থান করে বিজেপি, কিন্তু একটা সময় বিজেপি সেই সিপিএমের সাথে মিলেও রাজনীতি করেছে। একটা সময় নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাবার জন্য 70-এর দশকে কংগ্রেস থেকে আলাদা হয়ে একটি নতুন দল গঠন করেছিলেন। সেই নতুন দলটি বর্তমানে কংগ্রেস দল হিসাবে পরিচিত হয়ে আছে। তার আগেও এরকম দলবদল ঘটেছে অনেকভাবেই। মোরারজি দেশাই, জিন্না কালচারি, তারা 3 জনেই কংগ্রেস ছেড়েছিলেন। কিন্তু কিসের জন্য ছেড়েছিলেন এটাই প্রশ্ন। সেই 3 জন ব্যক্তিত্ব যে প্রেক্ষাপটে এসে কংগ্রেস ত্যাগ করেছিলেন, সেই প্রেক্ষাপট আজকের দিনে আর ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রেক্ষাপটটি অনেকখানি বদলে গেছে, অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। থেকে আসা কমলাক্ষ দেবপুরকাস্ত বিজেপির হয়ে ভোটে দাঁড়ান, আবার বিজেপির থেকে চলে আসা জৈন কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ান। তো কিছুর পিছনে শুধু কি রাজনীতি আছে বা রাজনৈতিকতা আদর্শ আছে? না, এখানে কিছু ব্যক্তিগত স্বার্থও আছে। টিকিট পাচ্ছেন না, নিজের রাজনৈতিক ক্যারিয়ারটা বাঁচাতে চান, সম্পত্তির হিসেব নিকেশগুলো সংসদভাবে রাখতে চান, এই সমস্ত নেতারা নির্দ্বিধায় একটা দলের হয়ে অপর দলে এসে ঢুকে পড়েন, ঢুকে আবার ভোটেও দাঁড়ান, জনগণের সামনে হয়ে নির্লজ্জের মতন দাঁড়িয়ে একটা সময় যে দলকে নিন্দা করেছিলেন, পরবর্তীকালে সেই দলের প্রশংসা করে জনগণের কাছে ভোট আদায় করে থাকেন। আমলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হলো এবং সেই ভরাডুবির পর তৃণমূলের সাংসদরা, নেতারা যেভাবে মমতা ব্যানার্জিকে ছেড়ে দলবদল করতে থাকলেন, তা এক আশ্চর্যজনক ব্যাপার। শুধু তাই নয়, গুজব রটছে যে খুদ মমতা এগিয়ে কংগ্রেসে মিশে যাচ্ছেন। এটা যেন একটা খুব ইজি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দল পরিবর্তন, একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাওয়া, যেন রাজনৈতিক পরিসরে নিজের জায়গাকে পাকাপোক্ত করার জন্য একটা ইঁদুরের দৌড়, যে দৌড়ের মধ্যে কোনো নৈতিকতা নেই, আদর্শ বোধ নেই। নেতাদের ব্যক্তিত্ব বেসিক্যালি আদর্শ বোধহীন, ধৈর্যহীনতা এবং শর্টকাটে ধনী থেকে আরও ধনী হয়ে ওঠার প্রবণতাটাই রাজনৈতিক নেতাদেরকে এতটা নিচে নামিয়ে নিয়ে আসছে। এবং এইভাবে যে দল ত্যাগ করে বিরোধী নেতারা
বিজেপিতে এসে ঢুকছেন, ফলে এটা ভারতীয় জনতা পার্টির জন্য যেন ভবিষ্যতের একটা সংকট হয়ে দাঁড়াবে বলেই মনে হচ্ছে। কেননা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতারা আছেন বর্তমানে, তারা কিন্তু সবাই শৈশব কিংবা যৌবনকাল থেকেই আরএসএস এর সাথে যুক্ত ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে অগ্রসর হয়েছেন। কিন্তু এইসব দলছুট নেতারা এসে ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করার পর ভারতীয় জনতা পার্টির আদর্শ কিছুটা হলেও ডাইলুট হবে এবং ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির জন্য একটা সংকটের পরিণতি সৃষ্টি করবে। পর থেকে ভারত এ ধরনের রাজনৈতিক সংকট দেখেনি। ভারতীয় জনতা পার্টির প্রচণ্ড শক্তি ইন দ্য সেন্স ভোটের ময়দানে যে শক্তি প্রদর্শনটা দেখাচ্ছে, তারা যেখানেই ভোট দিচ্ছে জিতে যাচ্ছে, সেই শক্তি প্রদর্শনের সামনে বিরোধী পক্ষের নেতারা যেন চুপি সারে নিজেকে সারেন্ডার করে দিচ্ছেন এবং বিরোধী দল থেকে নিজেকে সরিয়ে এনে ভারতীয় জনতা পার্টিতে ঢোকার প্রচেষ্টা করছেন। তাদের মধ্যে এই মানসিকতা কাজ করছে যে আমরা যদি গেরুয়া শিবিরের হয়ে দাঁড়াই অবশ্যই ভোট পাবো এবং ভোটে জিতে যাব। এই প্রবণতা নিয়ে যে সমস্ত নেতারা ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করছেন, তারা কতদূর ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন সে ব্যাপারে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তারা নিজের জন্যই কাজ করবেন, নিজের ভবিষ্যতের জন্যই অ্যাকচুয়ালি বিজেপিকে ইউজ করতে এসছেন। বিজেপির প্রগ্রেসের কথা তাদের মাথায় থাকবে না। যেভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অটল বিহারী বাজপেয়ীজি, যশবন্ত সিং, অমিত শাহজি, তারা একনিষ্ঠভাবে ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন এবং বছরের পর বছর হেরে গেছেন, হেরে গিয়েও পিঠ সোজা করে সেই দলের হয়ে প্রচার চালিয়েছেন এবং অবশেষে কংগ্রেসকে পরাজিত করে দিল্লিতে পাকাপোক্তভাবে বসেছেন। সেই প্রবণতা এবং মানসিকতা সেই সব দলছুট নেতাদের মধ্যে থাকবে বলে কোনোভাবেই মনে হয় না। কংগ্রেস রাজনীতির ঘরানা থেকে উঠে আসা সুস্মিতা দেবের রাজনৈতিক ক্যারিয়ারও কিন্তু বেশ চমকপ্রদ। মিউনিসিপ্যালিটি থেকে বিধানসভা, তারপর লোকসভা অবধি তিনি চলেছেন। শুধু তাই নয়, তিনি জাতীয় দলের সর্বভারতীয় সভাপতিও হয়েছেন। যাত্রা কম মাইলফলক নয়। তা সত্ত্বেও তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছিলেন এবং তৃণমূল থেকে আজ বিজেপিতে এসে প্রবেশ করছেন। কিসের জন্য? তার কাছে শুধু কেন্দ্রীয় মন্ত্রী হওয়াই বাকি ছিল। ধৈর্য ধরলে সেটাও হয়তো কোনোদিন সফল হয়ে যেত, কিন্তু এই ধৈর্যটুকু তার নেই। যে ধৈর্যটা নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন, অমিত শাহজি দেখিয়েছেন, অটল বিহারী বাজপেয়ীজি দেখিয়েছেন, সেই ধৈর্যটা সেই সব দলছুট নেতাদের মধ্যে নেই। তাদের খুব শিগগির কেন্দ্রীয় মন্ত্রী হতে চাই। কংগ্রেসে একটা ভালো পাকাপোক্ত জায়গায় থেকেছেন, তৃণমূল কংগ্রেসেও একটা পাকাপোক্ত জায়গায় আসন পেয়েছিলেন সুস্মিতা দেব, কিন্তু সমস্ত কিছু ছেড়ে তিনি বেরিয়ে এলেন। তার ধৈর্যের অভাব। তিনি এখন খুব শিগগিরই গেরুয়া দলের গেরুয়া কাপড় গায়ে জড়িয়ে ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে ভারতীয় জনতা পার্টির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হতে চান। যখন শিলচর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, শিলচরের নাগরিক পরিষেবা মন্দ ছিল না, তার আন্ডারে নাগরিক পরিষেবা ভালোই চলছিল। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বর্তমানে বিজেপিতে ঢুকলেন। খুব স্বাভাবিকভাবে শিলচরের নাগরিকদের মধ্যে একটা বিরূপ মনোভাব তার মধ্যে সৃষ্টি হবে, অবশ্যই হবে, কারণ এই শিলচরের নাগরিকরাই তো একদিন তাকে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন বানিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তাও বদলে যাবে, কারণ বললাম না, যুগ বদলে যাচ্ছে, এআইয়ের জমানায় এসে গেছে। শিলচরের জনতা ধীরে ধীরে সেটা ভুলে গিয়ে সুস্মিতা দেবকে বিজেপির হয়ে দাঁড়াতে দেখে তাকে আবার ভোট দেবেন, হয়তো তাকে কেন্দ্রীয় মন্ত্রীও বানানো হয়ে যাবে। এই সব শেষে এটুকুই বলতে পারি, রাজনৈতিক নেতাদের এবার ভোট প্রচারে এসে খুব সংযত হয়ে কথা বলাটা উচিত। কোনো দলকে বিশ্রীভাবে গালাগাল করা উচিত নয়। বলা তো যায় না ভবিষ্যতে আমি সেই দল ত্যাগ করে যে দলকে আজ গালাগাল করছি সেই দলে গিয়েই ঢুকতে পারি। সুস্মিতা দেব হয়তো সেটা অতীতে জানতেন না, রাঘব চাড্ডাও হয়তো জানতেন না যে তারা একদিন নিজ নিজ দল ত্যাগ করে বিজেপিতে এসে প্রবেশ করবেন, কিন্তু আজ তারা প্রবেশ করছেন। কী করে অতীতে যে বিজেপির হয়ে অপপ্রচার চালিয়েছিলেন, এই অপপ্রচারগুলোকে ঢেকে দিয়ে সাধারণ জনসাধারণের সামনে কিভাবে কথা বলবেন? রাজনীতি হচ্ছে একটি সম্ভাবনাময় শিল্প। কেন?
কারণ এই রাজনীতির হাত ধরে মানুষের জীবনে অভূত পরিবর্তন আসতে পারে, মানুষ বলতে সাধারণ মানুষের জীবনে। শুধু তাই নয়, রাজনীতিতে যিনি নেতা হয়ে দাঁড়িয়েছেন তার জীবনেও অভূত পরিবর্তন আসে। কথা বলতে হয়, এই রাজনীতি নামক শিল্পটাকে যদি বৃহত্তর পরিসরে ব্যবহৃত না হয়ে রাজনৈতিক নেতারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন, তাহলে ভবিষ্যতে ভারতের রাজনীতির জন্য এটা একটা সংকটময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে। রাজনৈতিক নেতাদেরকে খুব সতর্কভাবে চলা উচিত, দিতে হলে কিছুটা হলেও রক্ষণশীলতা বজায় রাখা উচিত, কথাবার্তায় সতর্কতা অবলম্বন করে এবং জনগণের কল্যাণকেই যেন সর্বোপরিভাবে তাদের প্রধান উদ্দেশ্য হিসাবে ব্যবহার করতে পারেন, সেটাই হবে দেশের জন্য মঙ্গলকর। তা না হয় তাহলে ভবিষ্যতে ভারতীয় রাজনীতিতে একটি চরম সংকটের উৎপন্ন হবে। জনতা পার্টিও যদি না বুঝতে পারে যে অপর দলের তাবড় তাবড় নেতাদেরকে দল ভাঙিয়ে নিজের দলে ঢুকিয়ে এনে সেই দলকে আরও নৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করতে থাকে, তাহলে ভবিষ্যতে এটা ভারতীয় জনতা পার্টির জন্য চরম সংকটের সৃষ্টি হতে পারে। বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় কথাই হচ্ছে জনগণ। জনগণের ভোটে এই সমস্ত নেতারা চেয়ারে বসেন, তাই জনগণকেই এ ব্যাপারে সতর্ক হয়ে সে সমস্ত দলছুট নেতারা যারা নিজেদের আদর্শ, নীতি এবং পারিবারিক চিন্তাধারাকে বিসর্জন দিয়ে চট করে একটি দল ত্যাগ করে অপর একটি বিপরীত মেরুতে থাকা অপর একটি দলে ঢুকে যেতে পারেন, সেই সমস্ত নেতাদেরকে যেন বয়কট করেন। একমাত্র জনগণের ধারায় গণতন্ত্র রক্ষা করা সম্ভব। এই জনগণই এই সমস্ত চতুর এবং খুব কম সময়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ধনী থেকে আরও ধনী হতে চাওয়া নেতাদেরকে শায়েস্তা করতে পারেন। এর ফলে যদি এভাবেই জনগণ বিচার করে ভোট দেওয়ার সময় নিজের ভোটটি প্রদান করেন, তাহলে ভারতীয় রাজনীতি অদূর ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে। বক্তব্যটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যদি ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের অপিনিয়ন আমি মাথা ধার্য করে নিয়ে যাব।